নতুন গল্প অল্প স্বল্প, অনলি অন রূপকথা। বাংলা সাহিত্য জগৎকে সাজাতে ও জীবন্ত করে তুলতে কিছু ভৌতিক, কাল্পনিক গল্প, কবিতা ও রহস্যের জাল দিয়ে সাজানো আমার এক বিশেষ নিবেদন রূপকথা। বন্ধুকোকুসমাভাসং পঞ্চমুণ্ডাধিভাসিনী সুরস্তন্দকলা রক্তমুকুটাং মুণ্ডমালিনী তৃণত্বং রক্তবসনং তিরন্নত ঘটস্থলী পুস্তকমালঞ্চ বরঞ্চ অভয়ক্ষম কামায়। কে কে আমার পুজোতে ব্যাঘাত ঘটালি? কে? বাবা, এবার কি হবে? পূজার ঘট যে উল্টে গেল। এই বাড়ি অপবিত্র হয়ে গেছে অমঙ্গলের করাল গ্রাসে। কেউ পারবে না তোদের বাঁচাতে। আমি চললাম। বাবা, এরকম করবেন না। আপনি আমাদের ভরসা। আমার ছেলেটাকে বাঁচান। পাছাড় বলছি, আমাকে যেতে দে। জয় মা, জয় মা। ঠাকুরমশাই, আমাদের অপরাধ নেবেন না। আমরা জানি না কিভাবে পুজোর ঘট উল্টে গেছে। আমি পুজোর কাজে কোনো ত্রুটি করিনি। তাও কেন আমাদের পুজো কোনো দেবতা গ্রহণ করছেন না? আপনি কোনো উপায় বলে দিন। এই বাড়ি ছেড়ে চলে যা। এই বাড়িতে দেবতা নয়, কোনো শয়তান বাস করে। বাড়ির বাস্তু ঠিক নেই। কি বলছেন ঠাকুরমশাই? এই বাড়িতে আমাদের কয়েক পুরুষের বাস। আমি ছোটবেলায় দেখেছি দুর্গা দালানে পুজো হতে। ওই যে সামনে নাটমঞ্চ, ওখানে কত মানুষ একসাথে বসে ভোজ খেত। এমন কি হলো যে এই বাড়িতে পুজোর ঘন্টার ধ্বনি চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল? বলুন ঠাকুরমশাই, বলুন। আমার সময় নষ্ট করবেন না। আমি তো আগেই বলেছি 108টা পাঠা বলি দিতে হবে। মা রক্ত চায়। কিন্তু আপনি বলি দিতে দেননি। বলেছিলেন বলি হবে না। এই সব কিছুর জন্য আপনি তাই। আপনার বড় ছেলেকে যে রোগে ধরেছে, সেই রোগ বংশকে ধ্বংসের পথে নিয়ে যাবে। এই বলে দিলাম। ওগো, শুনছো? বাবাকে আটকাও, উনি যে চলে যাচ্ছেন। সরলা, ওনাকে যেতে দাও। তুমি কেন ওনার কথা শুনছো না? কত চেষ্টা তো করলে পুজোর জন্য, কিন্তু প্রতিবারের ন্যায় এবারও পূজার ঘট উল্টে গেল। আমার ছেলের যদি কিছু হয়, আমিও নিজেকে শেষ করে দেবো, এই বলে দিলাম। যাও যাও, তোমরা সবাই আমাকে ছেড়ে চলে যাও। তবুও আমি কিছুতেই একটা অবলা জীবের প্রাণ নিয়ে আমার নিজের ছেলের প্রাণের ভিক্ষে চাইব না। দাদা, তুমি শান্ত হও। তুমি যা চাইবে তাই হবে। প্রণয়, তুই বল, আমি কি সবার শত্রু যে এভাবে বাড়ির ক্ষতি চাইব? নমস্কার, আমি অঙ্কুশ মৈত্র। আমার লেখা কালিকাচরণ তান্ত্রিকের জীবন মরণ, অমরের ভয়, পরিচ্য, কালচক্র, মিতুপাগলি, কালডাকিনী, লুস্কি দেবীর খড়গ, রক্তকেতু, অস্তিত্ব সংকটে ও ভামরি দেবীর আবির্ভাব, এই গল্পগুলো আপনারা এর আগেই রূপকথায় শুনেছেন। আজ তাই আপনার জন্য অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের 10ম গল্প দুর্মুখ। প্রধান চরিত্রে কালিকাচরণ তান্ত্রিক, অমর, গোপাল, জমিদার বিনয় ঘোষ, তিনার স্ত্রী সরলা দেবী, সুভাষ, প্রণয়বাবু, জমিদার বাড়ির কুলপুরোহিত ধীরেন ঠাকুর, চাকর বটুক। গল্প পাঠে আমি মানে অঙ্কুশ, বিনয়বাবু, গোপাল ও বটুকের চরিত্রে সার্থক সরকার, সরলা দেবীর চরিত্রে শুভশ্রী ঘোষ, প্রণয়বাবু ও সুভাষের চরিত্রে প্রিয়ব্রত প্রামাণিক। এই গল্পের সকল চরিত্র, স্থান, কাল অলৌকিক বর্ণনা, শুধুমাত্র গল্প বানানোর উপাদান মাত্র। বাস্তবের সাথে তার কোনো মিল নেই। যদি কোনো মিল থেকে থাকে তাহলে সেটা পুরোটাই কাকতালীয়।
আশা করব আপনারা কুসংস্কার মুক্ত হয়ে শুধু গল্প শোনার আনন্দে আমার এই লেখাটাকে গ্রহণ করবেন। শুনছেন কালিকাচরণ তান্ত্রিকের 10ম গল্প, দুর্মুখ। এত সকাল সকাল এলি যে, কি মনে করে? বারে শিষ্য গুরুর কাছে আসবে, তাও আবার দিনক্ষণ ঠিক করে। আপনার বাড়ি থেকে আমার বাড়ি 10 মিনিটের হাঁটা পথ, তাই হিসেব মতন ত্রিসন্ধ্যা গুরুকে প্রণাম করতে আসতেই পারি। আপনিই তো বলেছেন গুরুর বাড়ি থেকে শিষ্যর বাড়ি যদি 3 কিলোমিটারের মধ্যে হয়, তাহলে শিষ্যকে দিনে একবার গুরুর সাথে দেখা করে তাকে প্রণাম করতে হয়। 10 কিলোমিটার হলে অষ্টমী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা আর সংক্রান্তির দিনে গুরুকে প্রণাম করতে হয়। আর যদি শিষ্য বহু দূরে থাকে, তাহলে বছরে অন্তত একবার গুরুর চরণ বন্দনা করতে হয়। হয়েছে হয়েছে, এবার আসল কারণটা বল দেখি। আমরা বৈঠকখানায় এসে বসতেই বললাম, আজ ভোরে একটা স্বপ্ন দেখলাম, তারপর আর বাড়িতে থাকতে মন চাইল না, তাই চলে এলাম। বেশ, তা স্বপ্নে কোনো সুন্দরীর দেখা পেলি বুঝি? না না, আপনাকে দেখলাম। সে কি? তা কি দেখলি শুনি। আপনি একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে এগোচ্ছেন। সুড়ঙ্গের পথ খুব দুর্গম, অনেকটা দূরে দূরে মশাল জ্বলছে। আমিও আপনাকে অনুসরণ করে এগোচ্ছি। এইভাবে অনেকটা যাওয়ার পর একসময় আপনি আমাকে দাঁড়াতে বললেন। আমি দাঁড়ালাম সেখানে, আর তখনই হুড়মুড় করে মাটির চাই চোখের সামনে ধসে পড়ে আমার পথটাকে আটকে দিল। আমি অনেক চেষ্টা করলাম মাটি সরানোর, কিন্তু পারলাম না। তারপর ঘুমটা ভেঙে গেল। তখনই গোপাল ঘরে ঢুকে বলল, পণ্ডিত মশাই, সাঁকরাইল জমিদার বাড়ি থেকে দুজন এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। উনাদের ভিতরে আসতে বল। কিছুক্ষণের মধ্যে 2 জন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। দুজনারই পরনে দামি ধুতি আর পাঞ্জাবি। মুখের আদল এক হলেও চেহারায় কিছু পার্থক্য আছে। একজন লম্বার উপর বলিষ্ঠ ধাঁচের রোগা গড়নের চেহারা, মাথায় কাঁচা পাকায় মেশানো কোকড়ানো চুল কাঁধ পর্যন্ত নেমেছে। আর অপরজন মাঝারি গড়নের চেহারা, তিনার মাথায় চুল না থাকলেও 2 ঠোঁটের উপর মোটা সাদা গোঁফটা রাজ পরিবারের ছাপ বহন করে। তিনি পাঞ্জাবির পকেট থেকে কড়কড়ে কতকগুলো 100 টাকার নোট বার করে ঘরের একপাশে রাখা ত্রিশূলের নিচে নামিয়ে রাখলেন। তারপর দুজনেই কালিকাচরণের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আহা, থাক থাক, হয়েছে। আপনারা কম্বলের আসনে বসুন। এতগুলো টাকা, এসবের কি দরকার ছিল? অনেক সকাল বেরিয়েছিলাম কিনা, তাই পথের দোকানগুলো বন্ধ দেখেছিলাম, কিছুই কিনে আনতে পারিনি। আর বংশের নিয়ম আছে যে খালি হাতে আমরা কোথাও যেতে পারি না, তাই প্রণামী স্বরূপ ওটা আর কি। বেশ, তা কি দরকারি এখানে আসা? আমার নাম বিনয় ঘোষ, আর আমার ভাই প্রণয় ঘোষ। আমরা সাঁকরাইল জমিদার বাড়ির বংশধর। এখন তো আর জমিদারি নেই, তাই সামান্য কিছু ব্যবসাপাতি আছে আর কি, তাতেই চলে যায়। কিন্তু অনেকদিন ধরেই একটা বিপদ আমাদের পিছু তাড়া করে চলেছে। আজ সেই বিপদের শিকারী থাবায় আমার ছেলেটা মরতে বসেছে। অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ কোনো উপায় বলে দিতে পারেনি। তাই যখন আপনার নাম শুনলাম তখন ছুটে এলাম। আপনি এই বিপদের হাত থেকে আমাদের উদ্ধার করুন ঠাকুর মশাই। কালিকাচরণ একটা মাটির সরা থেকে জবা ফুল তুলে নিয়ে উনাদের হাতে দিয়ে বলল, এটা মায়ের চরণের ফুল, এটা হাতে রাখুন।
আর আমাকে বলল, অমর, কলঙ্গার এক কোণে মাটির মালসায় সিঁদুর আছে, ওটা ঘরের দরজার মেঝেতে ছিটিয়ে দে তো বাবা। আমি তাই করলাম। সিঁদুর ছিটানো হলে বিনয়বাবু জড়ানো গলায় বললেন, ঠাকুর মশাই, এসব কি? তখনই কালিকাচরণ চোখ বুঝে মনে মনে কি যেন মন্ত্র পড়তে লাগলো। কিছুক্ষণ পর একটা আশ্চর্য জিনিস ঘটতে দেখা গেল। দরজার সামনে মেঝেতে ছড়ানো লাল সিঁদুরের উপর দিয়ে কোনো জন্তুর হেঁটে যাওয়া পায়ের ছাপ ফুটে উঠল। সেই দেখে প্রণয়বাবু চমকে উঠে বললেন, দাদা, ওই দেখো সেই পায়ের ছাপ। তখনই কালিকাচরণ চোখ খুলে বলল, আপনারা জানেন ওটা কি? বিনয়বাবু বললেন, না, দেখে মনে হয় কোনো জন্তুর পায়ের ছাপ, কিন্তু চোখে দেখা যায় না। আমাদের বাড়িতে পায়ের ছাপ আগেও দেখেছি। ভালোই হয়েছে আপনাদের কাউকে সে দেখা দেয়নি। দেখা দিলে ওই ভয়ঙ্কর জিনিসটা আপনাদের প্রাণও নিতে পারত। প্রণয়বাবু বললেন, ঠাকুরমশাই, আমরা কেউ তাকে চোখে দেখতে পাই না কেন? কালিকাচরণ গম্ভীর গলায় বলল, ওরা প্রেত লোকের প্রাণী, কিছু বিশেষ বিশেষ তিথিতে শরীর ধারণ করতে পারে। এই ঘরে দুটো টিকটিকি আছে অনেক দিন ধরে। এমনিতে তারা নিজেদের মতোই থাকে, কিন্তু আজ আপনারা যখন ঘরে ঢুকলেন তখনই দেখলাম ওরা দেওয়াল বেয়ে ঘরের বাইরে চলে গেল। তখনই আমি বুঝেছিলাম এবার আপনাদের বিপদটা কি সেটা খুলে বলুন। বিনয়বাবু বললেন, আমার দুই ছেলে, সুখেন ও সুভাষ। সুখেনই বড়। যখন ওর 12 বছর বয়স, তখন সে খেলতে খেলতে বাড়ির পিছনের পুকুরের জলে পড়ে যায়। তার বন্ধুরা ব্যাপারটা জানাতেই আমি সঙ্গে সঙ্গে লোক দিয়ে ওকে জল থেকে তোলার ব্যবস্থা করি। সেই রাতেই ওর তেড়ে জ্বর আসে। অনেক ডাক্তার বুদ্ধি করে অবশেষে জ্বর কমলেও সে আর কথা বলতে পারত না। সারা গা দিয়ে ফোস্কার মতো জল জমতে থাকে। প্রথম প্রথম ভেবেছিলাম ভালো ডাক্তার দিয়ে কিছু একটা সুবিধা হবে, কিন্তু দিন যত এগোতে লাগলো ফোস্কার পরিমাণ তত বাড়তে লাগলো। ফোস্কা গলে বেরোতে লাগলো রক্ত। পচা গন্ধে কেউ তার কাছে যেতে পারত না। এত কষ্ট যা চোখে দেখা যায় না। এক একদিন যন্ত্রণায় পাগলের মতো হয় দেয়ালে মাথা ঠুকে মরত, কখনো আবার মেঝেতে হাতের নখ দিয়ে হাঁচড়ে হাঁচড়ে একটাই শব্দ বারবার লিখত। কালিকাচরণ বলল, দুর্মুখ। এই কথায় দুজনেই চমকে উঠে বললেন, হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, এই শব্দটাই বারবার লিখত। তারপর বলুন। তখন আমাদের বাড়ির কুলপুরোহিত ধীরেন ঠাকুর মশাই বললেন, বাড়িতে হোম যজ্ঞ পুজো পাঠ করতে হবে। সেই মতো সমস্ত বিধি মেনে পুজোর জোগাড় হলেও পুজো শুরু হলেই পুজোর ঘট উল্টে যেত। হোমের আগুনে কোথা থেকে ছিটকে এসে পড়ে মরা শকুনের পচা গলা দেহ, আরো কত কি, আর পুজোর কাজ পণ্ড হয়। আর তখনই সবার চোখ পড়ে কোনো এক জন্তুর পায়ের হেঁটে যাওয়ার চিহ্নে। কিছুক্ষণ আগে এই ঘরে যে ছাপটা আপনি দেখালেন, ঠিক একই ছাপ। অবশেষে একদিন এক পীর বাবার খোঁজ পেলাম। তিনি অনেক মানুষের উপকার করেছেন, তাই আমাদের বিপদের কথা তেনাকে জানাতেই বললেন বাড়ির বাস্তু দোষ আছে। তার কথা মতো বাড়ির প্রতিটা ঘরে আসবাবপত্র অদলবদল করে দেওয়া হলো, কিন্তু অমাবস্যার রাত আসতেই দেখা গেল ঘরের যেখানকার জিনিস আগে যেখানে ছিল সেখানেই আবার যেন কেউ সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে।
তারপর একে একে কত সাধু কত সন্ন্যাসী এলেন। কেউ বললেন মোষ পাঁঠা বলি দিতে হবে, বলির রক্তে অমঙ্গলের ছায়া কেটে যাবে। কিন্তু সত্যি বলতে আমার মন কখনো চায়নি যে আমার ছেলের প্রাণ বাঁচাতে জমিদার বাড়িতে কোনো অবলা জীবের প্রাণ যাক। প্রণয়বাবু বললেন, ঠাকুরমশাই, এখন আপনিই আমাদের একমাত্র ভরসা। আপনার পদধূলি যদি একবার এই বাড়িতে পড়ে, তাহলে হয়তো ছেলেটা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে। কালিকাচরণ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একদিন পর আমাবস্যা, আমি তখন যাব আপনার বাড়ি। তার আগে একটা গরু কিনে বাড়ির সদর দরজা থেকে 50 পা হেঁটে গিয়ে যে জায়গাটা পড়বে সেখানেই গরুর থাকার ব্যবস্থা করুন। 5 রকমের ফল আর 10 রকমের সবজি আহারের জন্য থাকবে। সন্ধ্যের পর গঙ্গার জল প্রতিটা ঘরের দরজার চৌকাঠে ছিটিয়ে দিতে হবে। তুলসী মঞ্চের চারিধারে 10টা প্রদীপ রোজ জ্বালতে হবে। দিনের বেলায় প্রতিটা ঘরের দরজা জানালা খুলে রাখবেন। বাড়িতে গরু থাকলে বাস্তুবিঘ্ন কেটে যায়। বিনয়বাবু মাথা নেড়ে বলল, তাই হবে ঠাকুরমশাই। একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলুন। আমার ছোট ছেলে সুভাষ বাইরে থেকে পড়াশুনো করে এসেছে, তাই ও এসব বিশ্বাস করে না। ওকে নিয়ে আমার বড় ভয়। যদি কোনো কালিকাচরণ বিনয়বাবুকে থামিয়ে দিয়ে বললেন, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। তাহলে পরশুদিন সকালে তৈরি হয়ে থাকবেন, প্রণয় এসে আপনাদের নিয়ে যাবে। হাওড়া থেকে 10 মাইল দূরে রামচন্দ্রপুর গ্রাম। গ্রামে ঢুকতেই বাম দিকে একটা জঙ্গলাবৃত খোলা মাঠ। তার সেই সীমান্ত থেকে শুরু হয়েছে রাজবাড়ির এবড়ো খেবড়ো লাল ইটের পাঁজর বার করা দেওয়াল। কাঁচা রাস্তা ধরে আমাদের ঘোড়ার গাড়ি ছুটে চলেছে। অনেকটা এগোতেই চোখে পড়ল বিরাট একটা বাঁধানো পুকুর। তারই পাশে পরপর 3টে ভাঙা মন্দির। সকাল 11টা নাগাদ প্রণয়বাবুর সঙ্গে আমরা সাঁকরাইল রাজবাড়ির মূল তোরণের সামনে পৌঁছালাম। চারিধারে ছোট বড় বাড়ি থাকলেও তাদের মাঝে জমিদার বাড়ির উঁচু তোরণের চূড়ায় সিংহের মূর্তি দেখলে বোঝা যায় এখনো জমিদার বাড়ির জৌলুস ভাবটা এতটুকু মিয়মান হয়নি। চুনসুরকি, পোড়া ইট আর ঝামা পাথরের তৈরি সাবেকি উঁচু দালান বাড়ি, 3 দিক ঘেরা। মাঝে মধ্যে বাড়ির দেওয়ালের জায়গায় জায়গায় রং চটে গেছে। দোতলার কার্নিস বেয়ে পিছনের বাগানের দিকে নেমে গেছে আগাছা পরগাছার দল। সার দিয়ে অনেকগুলো দালান ঘর। সামনের লম্বা নকশা করা কাঠের দরজা দিয়ে ভিতরে ঢুকতেই গ্রামের কতকগুলো বাচ্চা ছেলে আমাদের সঙ্গে হুড়মুড় করে ভিতরে ঢুকে পড়ল। তাই দেখে প্রণয়বাবু ধমক দিয়ে বললেন, এখানে কি চাই? যা, পালা এখান থেকে। এই কথায় বাচ্চা ছেলেগুলো ছুটে পালালো। শুধু একটি ছেলে দাঁড়িয়ে থাকলো, তার দৃষ্টি কালিকাচরণের দিকে। কিছুক্ষণ চেয়ে থেকে ছেলেটি চলে গেল। কালিকাচরণ গম্ভীর গলায় বলল, প্রণয়বাবু, ছেলেটিকে চেনেন? হ্যাঁ, চিনি তো। ওর নাম খোকন। এই গ্রামেই থাকি, দরকার থাকলে ডেকে পাঠাতে পারি। আপনি হাজার ডাকলেও ও আর আসবে না। এই কথায় প্রণয়বাবু চমকে উঠে বললেন, আপনার এমনটা কেন মনে হলো ঠাকুর মশাই? কালিকাচরণ কাঠের দরজার একটা পাল্লায় খড়িমাটি দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হলে বলল, আজ ভোরে ছেলেটা মারা গেছে। এই কথায় আমার সর্বাঙ্গ কেঁপে গেল। প্রণয়বাবু ভয় জড়ানো গলায় বললেন,
ভিতরে আসুন। ভিতরে যেতেই দেখলাম 20-22 ফুট লম্বা লম্বা কালচে ছোপ ধরা, থাম দিয়ে চারিদিক ঘেরা ছাদবিহীন নাটমঞ্চ। তারই মাঝে একটা গরু হাঁটু মুড়ে বসে জাবর কাটছে। একপাশে লম্বা দুর্গা দালান। আমাদের ভিতরে আসতে দেখে বিনয়বাবু ও সরলা দেবী ছুটে এলেন। কালিকাচরণকে প্রণাম করে বিনয়বাবু বললেন, আপনারা এতটা পথ এসেছেন, আসুন ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে আগে কিছু খেয়ে নিন। কালিকাচরণ গরুর মাথায় হাত রাখতেই সবাইকে চমকে দিয়ে নিজের হাতটা সরিয়ে নিল। বলল, এই বাড়িতে অপদেবতার দৃষ্টি পড়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই গরুটা পাগলের মতন একই জায়গায় দাঁড়িয়ে লাফাতে লাগলো। মনে হলো দড়ি ছিঁড়ে সে কোথাও পালিয়ে যেতে চায়। কালিকাচরণ বেশ উঁচু স্বরে বলল, বিনয়বাবু, গতকাল রাতে গরুটাকে কি খেতে দিয়েছিলেন? বিনয়বাবু কাঁপা কাঁপা গলায় বললেন, কেন ঠাকুরমশাই, আপনি যেমনটি বলেছিলেন সেই মতোই তো খেতে দিয়েছিল বটু। এক্ষুনি ডাকুন বটুককে। এই কথায় অন্দরের ঘর থেকে কাঁধে গামছা আর ধুতি পরনে এক বয়স্ক ভদ্রলোক ছুটে এলেন। বিনয়বাবু তাকে প্রশ্ন করলেন, গতকাল রাতে কি খেতে দিয়েছিলেন গরুকে? ক্ষমা করবেন কর্তামশাই, গতকাল রাতে ফল আর সবজি এনেছিলুম, কিন্তু ছোট খোকা ওই খাওয়ার ফেলে দেয় আর নিজের এঁটো ভাত খেতে দেয়। এই কথা আমাকে জানাননি কেন? তখনই সরলা দেবী কেঁদে উঠে বললেন, বাবা ক্ষমা করে দিন আমার ছেলেটাকে, ওর বোধ বুদ্ধি নেই, থাকলে এমনটা করতো না। কালিকাচরণ কোনো কথা না বলে কাঁধের ঝোলা থেকে একটা আপেল বার করে গরুটার মুখের সামনে ধরে বলল, নে মা, এটা খেয়ে নে। এই বলে গলায় হাত বুলাতে লাগলো। দেখলাম গরুটা শান্ত হয়ে আপেলটা খেয়ে নিল, আর গরুর চোখের কোণ বেয়ে নেমে এলো জলের ধারা। বাড়ির ভিতরে যেতেই কালিকাচরণ বিনয়বাবুকে বললেন, বাতাসের গন্ধটা মোটেও ভালো না। আপনার দুই ছেলে এখন কোথায়? আগে সুখেন দোতলার কোণের ঘরটায় আছে, আর সুভাষ এখনো ঘুমোচ্ছে। এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে, এটা মোটেও ঠিক কথা না। আমাকে সুখেনের ঘরে নিয়ে চলুন। সিঁড়ি ভেঙে দোতলার বারান্দায় আসতেই দেখা গেল যে ঘরে সুখেনকে রাখা হয়েছে সেই ঘরের দরজার সামনের মেঝেতে কি যেন একটা পড়ে আছে, আর সেটাকে ঘিরে ঝাঁকে ঝাঁকে কাকের দল ভিড় করেছে। সেই দেখে প্রণয়বাবু বটুককে বললেন, কি করো তোমরা সারাদিন? কোথা থেকে এলো এই সব? এক্ষুনি দেখো ওখানে কি পড়ে আছে, আর পরিষ্কার করার ব্যবস্থা করো, যাও। বটুক ধরা গলায় বলল, ছোট কর্তা, সকালে আমি বারান্দা পরিষ্কার করে গিয়েছি, তারপর এসব কোথা থেকে এলো কে জানে। কালিকাচরণ বলল, দাঁড়ান, আপনারা কেউ ওদিকে যাবেন না। এই বলে নিজেই এগিয়ে গেল। তখনই কাকগুলো ছত্রভঙ্গ হয়ে যে যেদিকে পারল উড়ে গেল, আর পড়ে থাকতে দেখা গেল রক্তমাখা জামা কাপড়। কালিকাচরণ সেগুলোকে পা দিয়ে একধারে সরাতেই কানে এলো বন্ধ ঘরের ভিতর কেউ যেন ইনিয়ে বিনিয়ে কাঁদতে শুরু করেছে। সরলা দেবী বললেন, বাবা, এই পোশাক সুখেনের। আমার ছেলেটা কষ্টে গুমড়ে গুমড়ে কাঁদছে। যখন ওর গায়ের ফোসকাগুলো ফেটে রক্ত বেরোয় তখনও এরকম ভাবে কাঁদে।
আর সারা বাড়িতে ছড়িয়ে পড়ে পচা একটা দুর্গন্ধ। কালিকাচরণ এক ধাক্কায় ঘরের দরজাটা খুলে দিতেই কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল, আর শুরু হলো চাপা হাসি। আর নাকে এসে ঠেকলো পচা দুর্গন্ধ। ঘরের প্রতিটা জানালা বন্ধ। দিনের বেলাতেও ঘরের ভিতরটা বেজায় অন্ধকার, কিছুই দেখা যায় না। কালিকাচরণ খড়িমাটি দিয়ে দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে একটা জবা ফুল ঘরের অন্ধকারে ছুঁড়ে দিল। অনুভব করলাম পচা গন্ধটা যেন কমে আসছে। ঘরের প্রতিটা জানালা খুলে দিতেই ঠান্ডা বাতাস আর দিনের আলো ঘরের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। সেই আলোয় দেখা গেল ঘরের মাঝখানে একটা পালঙ্ক, তার উপর বিছানার চাদর রক্তে ভেজা। ঘরে কেউ নেই। ঘরের দেওয়াল আর মেঝে জুড়ে হিজিবিজি সব লেখা, তার মধ্যে রক্ত দিয়ে সদ্য লেখা দুর্মুখ শব্দটা বারবার আমার দৃষ্টি আকর্ষণ করতে লাগলো। বিনয়বাবু বললেন, ঠাকুরমশাই, সুখেন যদি এই ঘরে নাই থাকে তাহলে কে অমন করে কাঁদছিল? আর ছেলেটা কোথায় গেল কিছু বুঝতে পারছি না ঠাকুরমশাই। এখনই কিছু বলা কঠিন, তবে এই ঘরে কিছু একটা ছিল। তখনই বারান্দার সিঁড়ির কোণ থেকে একটা গলা ভেসে এলো, মা, ও মা, মা। কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে চোখ ডলতে ডলতে এসে দাঁড়ালো একটা 26-27 বছরের ছেলে। কালিকাচরণের দিকে একবার তাকিয়ে নিয়ে বিনয়বাবুকে বললেন, বাবা, আপনাকে না কতবার বলেছি দাদার জন্য ওঝা বা তান্ত্রিককে এই বাড়িতে আনবেন না, ওরা সব ভণ্ড। আপনার মতো মানুষদের থেকে কি করে ভয় দেখিয়ে টাকা আদায় করতে হয় তা ওনারা ভালোই জানেন। দাদার রোগ ডাক্তার কাকাই সারিয়ে দেবেন। আপনি ওনাদের এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে বলুন। আমি কিছু বলতে যাব, কালিকাচরণ চোখের ইশারায় আমাকে বুঝিয়ে দিল চুপ থাকতে। কি করি? গুরুর আদেশ অমান্য করা কোনো শিষ্যর জন্যই ঠিক কাজ নয়, তাই চুপ থাকলাম। এই কথায় সরলা দেবী ধমকের সুরে বললেন, সুভাষ, তুমি জানো না গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়? পড়াশোনা শিখে যে তোমার এতটা অবনতি হবে সেটা আমার আগে জানা থাকলে তোমাকে কিছুতেই বাইরে পড়তে পাঠাতাম না। তোমার এই ব্যাপারে বিশ্বাস নেই বলে তুমি কাউকে অপমান করতে পারো না। আর একটা কথা, আমরা যখন বেঁচে আছি তখন এই বাড়িতে কে থাকবে আর কে যাবে সেটা আমরাই ঠিক করব, তুমি নয়। যাও এখান থেকে। সুভাষ চলেই যাচ্ছিল, তখন কালিকাচরণ গম্ভীর গলায় বলল, দাঁড়া, কে তুই? তোর গায়ের গন্ধ বলে দেয় তুই মানুষ নয়। এই কথা শুনে সরলা দেবী বললেন, বাবা, এ আপনি কি বলছেন? ঠিকই বলছি, মায়ের কাছে সব কিছু ধরা থাকে। দেখার চোখ থাকলে দেখা যায়, সব বোঝা যায়। তখনই দেখলাম সুভাষের মাথাটা একটু কাত হয়ে গেছে, ঠোঁটের কোণে পৈশাচিক হাসির ছাপ, চোখের দৃষ্টি কালিকাচরণের মুখের দিকে। একভাবে চেয়ে থেকে কেমন যেন বিচ্ছিরি গলায় সে বলল, আমার দিকে অমন করে তাকিয়ে কি দেখছিস? যাদের দেখা তাদের দেখ, দেখ বটুককে। বটুকের দিকে চোখ ফেরাতেই চমকে গেলাম। বটুকের মাথা কাত হয়ে নিজের কাঁধে ঢলে পড়েছে, হাত দুটো মাটিতে নামিয়ে 4 পা জন্তুর মতন করে দাঁড়িয়ে অল্প অল্প হাসছে। দেখ দেখ, সরলাকে দেখ। চোখ চলে গেল সরলা দেবীর দিকে। মাথার কালো চুল গলায় পেঁচিয়ে অপর হাত দিয়ে টানছেন, আর মাথাটা যেন নির্বিকারে একটু একটু করে কাত হয়ে
কাঁধের দিকে ঢলে পড়ছে। এই দৃশ্য দেখে বিনয় আর প্রণয়বাবু পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে, তাদের চোখের মনি স্থির। আমার সর্বাঙ্গ কাঁপতে লাগলো। কোনো রকমে আমি গলার পৈতেটা খামচে ধরে দাঁড়িয়ে আছি। তখনই কালিকাচরণ নিজের ঝোলা থেকে একটা জবা ফুল বার করে মনে মনে কি যেন একটা মন্ত্র পড়তে লাগলো আর বলল, আজ শনিবার, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি, কালের দাপট বড় ভয়ানক, এই নে। বলে হাতের জবা ফুলটা সুভাষের দিকে ছুঁড়ে দিল। আর তখনই বিকট চিৎকারে রাজবাড়ি কেঁপে গেল। দেখলাম সুভাষের শরীর থেকে একটা সাদা ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে পাখে বারান্দার দেওয়ালে ঝোলানো অয়েল পেন্টের ছবিগুলোকে মাটিতে আছড়ে ফেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। শোনা গেল রান্নাঘরে বাসনপত্র পড়বার শব্দ। দরজা জানালার পাল্লাগুলো বারবার বাড়ি খেতে লাগলো। একসময় চারিধার শান্ত হয়ে গেল। বারান্দায় সুভাষ, সরলা দেবী আর বটুক অচেতন হয়ে পড়ে আছে। কালিকাচরণ প্রণয়বাবুকে বলল, আপনি ঠান্ডা জল এনে এদের চোখে মুখে ছিটিয়ে দিন। জলের স্পর্শে সবার জ্ঞান ফিরল। ধীরে ধীরে কুদৃষ্টির ঘোর কাটতে লাগলো। একসময় কেটে গেল আচ্ছন্ন ভাবটাও। সকলে স্বাভাবিক হতেই বিনয়বাবু বললেন, বাবা, কি ভয়ানক দৃশ্য দেখলাম। আপনার তন্ত্রমন্ত্রের প্রভাবে আজ আমরা প্রাণে বেঁচে গেলাম। ভাগ্যিস আপনি এসেছেন। এই বলে সবাই কালিকাচরণকে প্রণাম করল। একটা জিনিস বড়ই অদ্ভুত লাগলো সুভাষকে দেখে। যে ছেলে কিছুক্ষণ আগে কালিকাচরণকে যা নয় তাই বলেছিল, সে কিনা প্রণাম করছে। কালিকাচরণ গম্ভীর গলায় বলল, এই বাড়িতে বিপদ এতটুকু কমেনি, বরং আরও বেড়ে গেছে। সন্ধে নামার আগে যদি আমরা সুখেনকে খুঁজে না পাই, তাহলে ঘোর অনর্থ হয়ে যাবে। সরলা দেবী বললেন, বাবা, আপনি এই বাড়িতে আসার পর থেকে অন্ন জল পর্যন্ত গ্রহণ করেননি। এত বেলা হয়ে গেল, কিছু অন্তত খেয়ে নিন। না, এখন না। মায়ের সন্তান কষ্টে আছে। দেখলেন না গোমাতার চোখে জল? আমি কিছু ক্রিয়া করতে চাই সুখেনকে খুঁজে পেতে। এর জন্য আমার এই বাড়ির একজনকে দরকার। এই কথায় সুভাষ এগিয়ে এসে বলল, দাদাকে আমি খুঁজে আনবো। আমি যা করতে বলবো সেটা মোটেই তোমার জন্য সহজ কাজ নয়, তাই ভেবে বলো। কি করতে হবে বলুন, আমি তৈরি আছি। বেশ, চলো আমার সঙ্গে। এই বলে আমরা তিনজনে রাজবাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বেরোনোর আগে কালিকাচরণ বিনয়বাবুকে বলল, আমরা ফিরে আসার আগে একটা বড় রুই মাছ কলার পাতায় জড়িয়ে সেটা নিয়ে বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকবেন। রাজবাড়িকে পিছনে ফেলে অনেকটা হেঁটে আসতেই পথ বেশ সরু হয়ে এলো। পথের দুই ধারে আগাছার জঙ্গল। সুভাষ ধরা গলায় বলল, এটা তো শ্মশানের পথ। 2 মাইল হেঁটে পৌঁছালাম গঙ্গার পাড়ে এক শ্মশানে। ত্রিসীমানায় কোনো জনবসতি নেই। বেশ বড় শ্মশান। বহু দূরে চোখে পড়ল একটা চিতা। তার আগুন নিভে গেলেও হালকা হালকা ধোঁয়া তখনও বাতাসে মিশে ছড়িয়ে যাচ্ছে। কালিকাচরণ সেই দিকেই এগোতে লাগলো। সেখানে পৌঁছাতেই এদিক ওদিকে পড়ে থাকতে দেখা গেল মরার গায়ের কাপড় চোপড়, ছেঁড়া কাঁথা, মাদুর, বালিশ, ফুলের মালা, ভাঙা কলসি। এইসবের মধ্যে থেকে
একটা আধময়লা ছেঁড়া শাড়ি কুড়িয়ে নিয়ে আমার হাতে দিয়ে বলল, সুভাষকে নিয়ে যা গঙ্গায়। গঙ্গায় 10 বার ডুব দেওয়া হলে ওর গায়ের জামা কাপড় ছিঁড়ে গঙ্গার জলে ফেলে দিবি। আর এই শাড়ি ধুতির মতন করে পরানো হলে শাড়ির আঁচল ছিঁড়ে ওর চোখ বেঁধে দিবি। কথা মতো সকল কাজ সেরে যখন ফিরলাম তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। কালিকাচরণ সুভাষকে চিতার সামনে বসিয়ে তার সারা গায়ে চিতার ছাই মাখিয়ে দিল। তারপর আমরা রাজবাড়ির দিকে ফিরে চললাম। পথে যেতে যেতে মনে হলো আমাদের পিছনে অনেকজন হেঁটে আসছে, কিন্তু খালি চোখে তাদের দেখা যায় না। যখন আমরা জমিদার বাড়ির সামনে এসে পৌঁছালাম তখন দেখলাম বাড়ির সবাই আমাদের পথ চেয়ে সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছে। সদর দরজায় পা রাখতেই কালিকাচরণ সুভাষের চোখ থেকে কাপড়টা খুলে দিল আর কলার পাতায় জড়ানো মাছটা ওর হাতে দিয়ে বলল, আমি তোমাকে একটা মন্ত্র বলে দিচ্ছি, ওটা মনে মনে বারবার জপ করতে হবে। যখনই বাড়ির ভিতর প্রবেশ করবে চোখের সামনে অনেক কিছু ঘটতে দেখবে, যা বাস্তব জগৎ থেকে পুরো আলাদা। এমনও হতে পারে কোনো জন্তু তোমাকে লক্ষ্য করে তেড়ে আসতে পারে। ভয় না পেয়ে এক মনে মন্ত্র পড়ে যাবে। এইভাবে সোজা হেঁটে তোমার দাদার ঘরের দিকে যাবে। যদি দেখো তোমার দাদা সামনে এসে পড়েছে, তখন ওর সামনে এই মাছটা ছুঁড়ে দেবে আর ওকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরবে। তবেই আমি কিছু করতে পারবো, না হলে এই কাজ বিফল হবে। সুভাষ বাড়ির ভিতর এগোতেই নাটমঞ্চে শুয়ে থাকা গরুটা চিৎকার করে ডেকে উঠল। বাড়ির আনাচে কানাচে থেকে বেরিয়ে আসতে লাগলো বিষধর সাপ আর বিচিত্র সব পোকামাকড়। দোতলার বারান্দায় চোখ পড়তেই বুকটা কেঁপে গেল। বারান্দায় পায়চারি করছে 4 পায়ে ভর করা কোনো জন্তু। সুভাষ কাঁপতে কাঁপতে এগিয়ে চলেছে দোতলার দিকে। সিঁড়িতে পা রাখতেই বাড়ির বাইরের দালান থেকে ঝুরঝুর করে খসে পড়ল জাফরি করা ইট। আর তখনই চারিধার থেকে ছুটে এলো দমকা বাতাস। দরজা জানালায় ঠোকাঠুকি শুরু হলো। বাড়ির সবাই রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছে সুভাষের দিকে। সিঁড়ি ভেঙে দোতলায় পৌঁছাতেই দেখলাম এতক্ষণ আমি যাকে জন্তু বলে ভাবছিলাম সেটা কোনো জন্তু না, সেটা সুভাষের দাদা সুখেন। দুটো হাত মাটিতে রেখে অবিকল জন্তুর মতন দাঁড়িয়ে, চোখ দুটো লাল। সুভাষ দেরি না করে হাতের মাছটা ছুঁড়ে দিল সুখেনের দিকে আর ঝাঁপিয়ে পড়ল ওর উপর। কিছুক্ষণ পর দেখা গেল দোতলার কার্নিশ বেয়ে চলে যাচ্ছে একটা মিশ কালো বেড়াল। তার 2 নাকের মাঝখান দিয়ে ঝুলে আছে সোনার নোলক। চোখ দুটো ঘোলাটে সাদা। অত বড় মাছটাকে দাঁত দিয়ে চেপে ধরে রেখে বাড়ির পিছনে অদৃশ্য হলো। বিড়ালটা চলে যেতেই দেখলাম কোথাও সুভাষ নেই। তখনই সরলা দেবী কেঁদে উঠে বললেন, বাবা, আমার ছেলেটা কোথায় গেল? ওকে দেখতে পাচ্ছি না। কালিকাচরণ বলল, আপনারা এখানেই থাকুন, ভিতরে আসবেন না। আয় অমর। আমি কালিকাচরণকে লক্ষ্য করে এগোতে লাগলাম। দোতলা সিঁড়ি ভেঙে সোজা পৌঁছালাম সুখেনের ঘরে। দরজা হাট করে খোলা। মেঝেতে পড়ে আছে সুভাষ। তার হাতে একটা লাল কাপড়ে মোড়ানো পুটুলি। কালিকাচরণ সেটা সুভাষের হাত থেকে ছাড়িয়ে নিয়ে মেঝেতে রেখে
কাপড়ের গেটটা খুলে দিল, আর চোখের সামনে বেরিয়ে পড়ল কালো বিড়ালের দুটো কাটা পা। সেই দেখে আমার সর্বাঙ্গ কেঁপে গেল। জিনিসটা দেখা হলে কালিকাচরণ লাল কাপড়ে আবার গিট দিয়ে নিজের কাছে সেটা রেখে নিল, আর নিজের ঝোলা থেকে বার করলো এক মুঠো শ্মশানের মাটি। সেটা সুভাষের নাকের কাছে আনতেই সে জ্ঞান ফিরে পেল। কালিকাচরণের কথা মতো আজ রাতটা সবাই নাটমঞ্চে একসাথে থাকবে বলে ঠিক হলো। সেই মতো নাটমঞ্চের চারিধারে গঙ্গাজল ছিটিয়ে গণ্ডি কাটা হলো। সন্ধ্যের পর বাড়ির সদর দরজা বন্ধ করে দেওয়া হলো। দোতলা জুড়ে মোমবাতি আর ঘিয়ের প্রদীপ জ্বালানো হলো। নিচের বারান্দার জায়গায় জায়গায় মশাল জ্বালিয়ে দেওয়া হলো। রাতে আসন পেতে কলার পাতায় ফল আর মিষ্টি খেতে দেওয়া হলো বাড়ির সকলকে। কালিকাচরণ, সরলা দেবী আর বিনয়বাবু কিছুই খেলেন না। বাকিদের খাওয়া হলে দেখলাম কালিকাচরণ গরুর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, দৃষ্টি দোতলার দিকে। বিনয়বাবু বললেন, ঠাকুর মশাই, আমরা কি আর কোনো দিনও সুখেনকে ফিরে পাবো? কে বলেছে পাবেন না? মায়ের প্রতি বিশ্বাস আর ভক্তি রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তখন সরলা দেবী বললেন, বাবা, এই বাড়িতে 14 বছর কোনো পুজো হয়নি। অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু বারবারই মা মুখ ফিরিয়ে নিয়েছেন আমাদের থেকে। জানি না কোন পাপের শাস্তি দিচ্ছেন মা। প্রণয়বাবু বললেন, কোথা থেকে যে বাড়িতে কালো বিড়াল এলো কে জানে। কালো বিড়াল তো অমঙ্গলজনক, পথ কাটলে যাত্রা অশুভ হয়। কালিকাচরণ গম্ভীর গলায় বলল, এটা সবার ভুল ধারণা। এই জগতে এমন কিছু জীব আছে যারা এই জগৎ আর দিব্য জগতের মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করে। তার মধ্যে বেড়াল, কাক, শিয়াল এরা প্রধান। তাই সাধকেরা এদেরকে কাজে লাগিয়ে অনেক মারণ উচাটন ক্রিয়া করে থাকে, আর সাধারণ মানুষ এদের ভয় পায়, অশুভ বলে ধরে নেয়। কিন্তু বেড়াল মা ষষ্ঠীর বাহন, আর মা যাকে বাহন করেছে সে কখনো অশুভ হতে পারে না। অশুভ তারা যারা এদেরকে মানুষের অমঙ্গলের জন্য কাজে লাগায়। আপনাদের বড় ছেলে সুখেন এই রকমই একটা ঘটনার শিকার। এই কথায় বাড়ির সবাই অবাক হয়ে চেয়ে থাকলো কালিকাচরণের দিকে। বিনয়বাবু বললেন, ঠাকুর মশাই, সুখেনের এত বড় ক্ষতি কে করলো? রাত তখন বেশ গভীর। রাজবাড়ির পিছনের জঙ্গল থেকে একদল শিয়াল ডেকে উঠল। কালিকাচরণ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এসব তন্ত্রের কথা সবাইকে বলবার নয়, কিন্তু আপনাদের মনে যে ভুল ধারণা আছে সেটা মুছে দিতে আমি বলছি। আপনার ছেলে সুখেনের উপর তন্ত্রক্রিয়া করা হয়েছে, আর এই ক্রিয়া ওর ইচ্ছাতেই হয়েছে, যার ফলে আজ ওর এই দুর্দশা। এই কথায় বাড়ির সবাই চমকে গেল। মনে মনে ভাবলাম, কালিকাচরণ এ কি বলছে? কেউ কখনো জেনে বুঝে নিজের ক্ষতি চাইবে? তাহলে কি সুখেন বদ্ধ পাগল? তাই বা কি করে হয়? বিনয়বাবু তো বলেছিলেন 12 বছর বয়সে খেলতে খেলতে পড়ে গিয়েছিল বাড়ির পুকুরে। সেখান থেকে গায়ে জ্বর আসা, কথা বলতে না পারা, আর গায়ের ওই ফোসকার উৎপত্তি। আমি যখন এইসব ভাবছি তখন সরলা দেবী বললেন, বাবা, আপনি ত্রিকালদর্শী, আপনার কাছে কিছুই অজানা না। তাই কৃপা করে বলুন, সুখেন কেন এরকম করলো? কালিকাচরণ বলতে শুরু করলো,
অনেক দিন আগেকার কথা, তখনও ভারত স্বাধীন হয়নি। এই তল্লাটে জমিদার হিসাবে বিনয়বাবুর পিতা মলয় ঘোষ বেশ প্রতিপত্তি স্থাপন করে। হাওড়ার মোংলার হাট ও উলুবেড়িয়া হাটের কর আদায়ের ভার তিনিই পান। পালকি, বরকন্দাজ, হাতিতে সাওয়ার কি ছিল না এই বাড়িতে। এত কিছুর মধ্যেও জমিদার মলয় ঘোষ সুখী ছিলেন না, কারণ তার কোনো সন্তান ছিল না। সন্তান লাভের আশায় তিনি মন্দিরে মন্দিরে ঘুরতেন। একদিন দুপুরে এক সাধু এই জমিদার বাড়িতে ভিক্ষার ঝুলি নিয়ে পা রাখে, কিন্তু জমিদারের পাহারাদারেরা তাকে দরজা থেকে খালি হাতে ফিরিয়ে দেয়। এর বেশ কিছুদিন পর সাধু আবার জমিদার বাড়িতে আসে, তবে এবার সে ভিক্ষা চাইতে নয়, বরং ভিক্ষা দিতে আসে। জমিদার মশাইকে জানায় তার কাছে একটা নবজাতক কন্যা সন্তান আছে, যাকে সে পথে কুড়িয়ে পেয়েছে। তিনি নিজে যোগী পুরুষ, শ্মশানেই তার বিচরণ। তিনি বলেন ওই নবজাতক শিশু কন্যাকে তার সঙ্গে রাখতে পারবে না। এই কথা শুনে জমিদার মশাই খুশি হয়ে পালকি পাঠান ওই শিশু কন্যাকে আনতে। তখন বিনয়বাবু বললেন, ঠাকুরমশাই, ওই পালকি এখনো এই বাড়িতেই আছে। বাবার বারণ ছিল কেউ যেন ওই পালকিতে হাত না দেয়, তাই আমি ওই পালকিকে সবার নজর থেকে সরিয়ে রেখেছি। বাচ্চাকে বুকে জড়িয়ে জমিদার মশাই বেশ খুশি হলেন। নাম রাখলেন রুক্মিণী। দান ধ্যান, ভোজ, উৎসব কিছুই বাদ পড়ল না সেখানে। কিন্তু দিন যত এগোতে লাগলো, বিপদের কালো মেঘ একটু একটু করে জমতে লাগলো এই রাজবাড়ির উপরে। এইভাবে 10 বছর কেটে গেল। একদিন জমিদার মশাই দেখলেন তার ছোট্ট ফুলের মতন রুক্মিণী তার পোষা পায়রাগুলোর সঙ্গে খেলছে। সেই দেখে তিনি চলেই যাচ্ছিলেন। তখনই চোখ পড়ল রুক্মিণীর পরনের জামার দিকে, আর তিনি চমকে গেলেন। জামার বুকের কাছটা রক্তে ভেজা, আর এদিক ওদিকে পড়ে আছে রক্ত মাখা পালক। সেদিন তিনি চুপ থাকলেও পরে যখন এই ব্যাপারটা আরও বেড়ে যেতে লাগলো, তখন ওই বিপদের হাত থেকে মুক্তি পেতে তিনি এই বাড়িতে পুজো পাঠের ব্যবস্থা করলেন। কিন্তু কোনো লাভ হলো না। ঠিক সেই সময় আবার ওই সাধুর আগমন হলো এই বাড়িতে। তিনি সব কথা শুনে রুক্মিণীকে এই বাড়ির কোথাও একটা জায়গায় লুকিয়ে দিলেন। সেই জায়গা সাধু ভিন্ন কেউ জানত না। দেখতে দেখতে জমিদার বাড়ি আবার আগের অবস্থায় ফিরে এলো। আপনারা 2 ভাই জন্মালেন। তখনও পর্যন্ত ঠিকই চলছিল, কিন্তু সুখেনের বয়স যখন 10 বছর হলো, তখন সে সকলের অজান্তে সেই জায়গায় গিয়ে পৌঁছালো যেখানে একসময় সাধু রুক্মিণীকে সবার নজর থেকে লুকিয়ে রেখেছিল। সেদিন প্রথম সুখেন আর রুক্মিণীর সামনাসামনি দেখা হলো, আর এতদিনের ঘুমন্ত মেয়েটি জেগে উঠল। সুখেনের সতর্ক দৃষ্টি সব সময় খুঁজে বেড়াতে লাগলো রুক্মিণীকে। এদিকে রুক্মিণী কাউকে দেখা না দিলেও তার উপস্থিতি বুঝিয়ে দিতে লাগলো সুখেনকে। সুখেন দিন দিন মরীচিকার পিছনে ছুটতে লাগলো। সে জানত না রুক্মিণী কে, কি তার পরিচয়। কিছুই না জেনে সে তাকে খুঁজে পেতে পাগলের মতন হয়ে গেল।
একদিন সুখেনের সাথে দেখা হলো এক তান্ত্রিকের। সেই তান্ত্রিক মারণ উচাটনে সিদ্ধহস্ত ছিল। তান্ত্রিক যখন জানতে পারল সুখেন জমিদার বংশের ছেলে, তখন টাকার লোভে এমন একটা কাজ করল যার ফল অতি ভয়ঙ্কর। এতটা বলে কালিকাচরণ চুপ করল। সরলা দেবী বললেন, বাবা, সুখেনের সাথে কি হয়েছে? সে এখন কোথায়? আপনার ছেলেকে রূপকিনী সেই জায়গায় লুকিয়েছে যেখানে ও এতগুলো বছর বন্দী হয়েছিল। সেই জায়গাটা কোথায় সেটা আমিও জানি না। প্রণয়বাবু বললেন, ঠাকুরমশাই, রুক্মিণীর বংশ পরিচয় কি? এই কথায় কালিকাচরণ মৃদু হেসে বলল, রূপকিনী এই জগতের কেউ না, এক অভাগী মায়ের মৃত শিশু সন্তানের শরীরে ওই সাধু প্রেত চালান করেছিল। জমিদার বাড়ি থেকে যখন ভিক্ষা না দিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন রাগে অপমানে জমিদারের ক্ষতি করতে রূপকিনীকে এই বাড়িতে পাঠিয়েছিল সাধু। কিন্তু তিনি একদিন সাধনার বলে জানতে পারলেন তাকে তাড়িয়ে দেওয়ার পিছনে জমিদারের কোনো হাত ছিল না। তাই তিনি আবার ফিরে আসেন আর রুক্মিণীকে লুকিয়ে দেন সবার নজর থেকে। অপরদিকে সুখেন রুক্মিণীর দেখা পেতে তান্ত্রিকের সাহায্য চায়। তান্ত্রিক টাকার লোভে সুখেনের উপর তার তন্ত্রক্রিয়া করে। এক অমাবস্যার গভীর রাতে বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন সুভাষ চুপিসারে ওই তান্ত্রিককে নিজের ঘরে আনে। সেই রাতে ওই ঘরে একটা কালো বিড়ালকে বলি দেওয়া হয়, আর তার সামনের দুটো পা কেটে নিয়ে একটা লাল কাপড়ে জড়িয়ে তান্ত্রিক ওই ঘরের কোথাও একটা জায়গায় লুকিয়ে দেয়। তান্ত্রিক সুখেনের উপর অখণ্ড বশীকরণ করে। কালো বিড়ালের যখন বাচ্চা হবার সময় হয়, তখন সেই বিড়ালের সামনের পায়ে বিষ আসে। এই বিষ তন্ত্রের কাজে অনেক মাহাত্ম্য রাখে। তান্ত্রিক সেদিন ওই বিষকে কাজে লাগায়। সেদিনের পর থেকে সুখেনই শুধু রুক্মিণীকে দেখতে পায়। বাকিরা একটা জন্তুর পায়ের ছাপ হিসাবে ওই কালো বেড়ালের থাবার চিহ্নটা দেখে। একদিন রুক্মিণীকে ধরতে গিয়ে সুখেন পুকুরের জলে পড়ে যায়। তখন সে বুঝতে পারে রুক্মিণী দেহধারী জীব নয়। সে ভয় পেয়ে রুক্মিণীর হাত থেকে বাঁচতে আবার ওই তান্ত্রিকের খোঁজে বেরোয়, কিন্তু সে তান্ত্রিকের খোঁজ পায় না। যত দিন যেতে লাগে রুক্মিণী সুখেনের ক্ষতি করতে থাকে। এক সময় সে নিজের বাকশক্তি হারায়, আর পাগলের মতন দেওয়ালে আঁকিবুকি কেটে সেই তান্ত্রিককে খুঁজে যায়। ওই তান্ত্রিকের নামই হলো দুর্মুখ। বিনয়বাবু বললেন, ঠাকুরমশাই, এখন আপনি শুধু পারেন এই বিপদ থেকে সুখেনকে বাঁচাতে। কালিকাচরণ কিছু বলতে যাচ্ছিল, তার কথার মাঝে সুভাষ চিৎকার করে বলে উঠল, বটুক কাকা, ওদিকে যেও না। এই কথায় আমার দৃষ্টি গেল দোতলার দিকে, আর বুকটা কোনো অজানা আতঙ্কের আভাস পেয়ে কেঁপে গেল। কখন যেন বটুক নাটমঞ্চের গণ্ডি পেরিয়ে দোতলার বারান্দা দিয়ে হেঁটে চলেছে সুখেনের ঘরের দিকে। বটুকের কোলে বিকেলের দেখা সেই কালো বেড়ালটা। কালিকাচরণ উঠে দাঁড়িয়ে বলল, আপনারা কেউ এই নাটমঞ্চের বাইরে পা রাখবেন না, আমি আসছি। এই বলে দোতলার দিকে এগোতে লাগলো। অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও যখন কালিকাচরণ ফিরল না,
তখন বাধ্য হয়ে গুরুর কথা অমান্য করে আমি গণ্ডির বাইরে পা রাখলাম। পা রাখতেই মনে হলো জায়গাটা বেশ ঠান্ডা, কিন্তু শীতকাল নয়। কয়েক পা এগিয়েছি, হঠাৎ একটা দমকা হাওয়া এসে বাড়ির প্রদীপগুলো এক লহমায় নিভিয়ে দিল। এখন ঝড়ের সময় নয়, তাহলে হাওয়া এলো কোথা থেকে? এখন ভরসা শুধু রাজবাড়ির দেওয়ালে জ্বলন্ত মশালের আলোটুকু। আজ আমাবস্যা, তার উপর বাড়িটা অশুভ। যত এগোচ্ছি বুকের ভিতর বিপদের ঘণ্টার ধ্বনি যেন বেড়েই চলেছে। সিঁড়ির কাছটায় আসতেই দাঁড়িয়ে গেলাম। মনে হলো কেউ যেন আমার পিছু নিয়েছে। দেখবার জন্য ঘাড় ঘুরিয়েছি, অমনি চমকে দুপা পিছিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিলাম। কখন যেন সিঁড়ির পাশের বারান্দার একেবারে শেষে কালিকাচরণ এসে দাঁড়িয়েছে। আমার মনে একটু সাহসের সঞ্চার হলো। আমি ভালো করে দেখতে যাব, তখনই সে হাঁটতে লাগলো। আমি যত বলি তাকে দাঁড়াতে, সে ততই এগিয়ে যায়। এইভাবে অনেকটা যাওয়ার পর দেখলাম সামনে কালিকাচরণ নেই। তখন আমার মনে হলো এটা আমি কোথায় এসে পড়েছি। চারিধারে ধোঁয়া, কোথাও কিছু দেখা যায় না। নাকে ঠেকছে পচা দুর্গন্ধ। ধীরে ধীরে ধোঁয়ার চাদর চোখের সামনে থেকে সরতে লাগলো, আর দেখলাম আমি একটা ঘরে এসে পৌঁছেছি। সেই ঘরে কোনো দরজা জানালা নেই, চারিধারে মাটির দেওয়াল। এতক্ষণ ধোঁয়ার মধ্যে থাকার জন্য হয়তো আমার চোখ জ্বালা করছে, আর জল তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঘরের একপাশে একটা মাটির হাঁড়ি রাখা, আর তার উল্টো দিকে একটা বড় নকশা কাটা লোহার সিন্দুক। জল খাওয়ার জন্য যেই মাটির হাঁড়ির মুখটা খুলেছি, তখনই একটা বিষধর সাপ আমার চোখের সামনে ফনা উঁচিয়ে সম্মোহিত করতে লাগলো। আমি আর দেরি না করে হাঁড়ির মুখটা আবার ঢেকে দিলাম, আর সিন্ধুকে কি আছে দেখবার জন্য ডালাটা ধরে তুলে দিলাম। চোখে পড়ল সিন্ধুকের ভিতর শুয়ে আছে একটা যুবতী মেয়ে। দুধ সাদা গায়ের রং, কোকড়া কোকড়া চুল। দেখলেই বোঝা যায় শরীরে প্রাণ নেই, কিন্তু চামড়া এতটুকু কোচকায়নি। কে জানে কতদিন ধরে এই মেয়ে এখানে ঘুমাচ্ছে। তখনই আমাকে চমকে দিয়ে সিন্ধুকের ডালাটা বন্ধ হয়ে গেল, আর গায়ে এসে পড়ল জল। চোখের পাতা খুলতেই দেখি আমি নাটমঞ্চে শুয়ে আছি। চারিধারে ভোরের আলো ফুটে গেছে। আমি উঠে বসতেই দেখলাম সামনে কালিকাচরণ বসে। আমি কালিকাচরণের পায়ে হাত দিয়ে প্রণাম করে বললাম, এখানে আমি কি করে এলাম? কে বলেছিল তোকে নাটমঞ্চের বাইরে যেতে? আমি চুপ করে থাকলাম। তখন বিনয়বাবু বললেন, ঠাকুরমশাই, এমন কি কোনো উপায় নেই যাতে করে সমস্ত বিপদ থেকে সুখেনকে চিরদিনের জন্য মুক্ত করা যায়? কালিকাচরণ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সবার প্রথমে সুখেনকে খুঁজে বার করতে হবে। তার জন্য মা নিকুম্বলা দেবীর পুজো করতে হবে। এই দেবীর নাম তো আগে কখনো শুনিনি। নিকুম্বিলা দেবী রাবণের দুই ভাই অহিরাবণ আর মহিরাবণের ইষ্ট দেবতা। এই দেবীর পুজো করলে লুকোনো সমস্ত জিনিসের খোঁজ পাওয়া যায়। তবে এই পুজো পাতালে করতে হয়। এই পুজোর জন্য আমার যা যা লাগবে সেগুলোর ব্যবস্থা করুন। আমি ফর্দ করে দিচ্ছি। দিনের আলো থাকতে থাকতে মূর্তির সকল কাজ সম্পন্ন করতে হবে। শুধু মায়ের চোখ আঁকতে হবে পুজোতে বসার পর।
এই বাড়ির বাগানের দক্ষিণ দিকে একটা কাঁঠাল গাছ আছে। তার পাশ দিয়ে মাটির নিচে এক সুড়ঙ্গ পথ চলে গেছে কাছারি বাড়ির নিচের কারাগারে। এক সময় ওইখানে অপরাধীদের রাখা হতো বন্দি করে। ওখানেই পুজো হবে মধ্যরাতে। তাই আজই লোক দিয়ে সুড়ঙ্গের পথ পরিষ্কার করিয়ে নিন। এই পুজোয় আরও একটা জিনিসের দরকার, সেটা হলো কালো বেড়ালের চামড়া। তাই বটুককে পাঠিয়ে খোঁজ নিন আশেপাশে কোনো কালো বেড়াল আজ মরেছে কিনা। পুজোর ফর্দ লেখা হলে বাড়ির সবাই কাজে লেগে পড়ল। কালিকাচরণ গঙ্গা স্নানের জন্য চলে গেল। আমিও তার সঙ্গ নিলাম। গঙ্গা স্নান হলে আমি যা যা দেখেছিলাম সবই কালিকাচরণকে বললাম। সব শুনে কালিকাচরণ বলল, তুই যাকে দেখেছিলি সে রুক্মিণী। গুরুদেব, রুক্মিণীকে তো 10 বছর বয়সেই সাধু লুকিয়ে দিয়েছিল। তারপর তো এতগুলো বছর কেটে গেছে, এতদিনে সে যৌবনে পা দিল। সাধু মন্ত্র বলে যেদিন থেকে ওকে ঘুম পাড়িয়ে রেখেছিল সেই দিন থেকে ওর শরীর একই অবস্থায় রয়ে যায়। কিন্তু সুখেন যখন ওখানে পৌঁছালো আর একে অপরের সামনাসামনি হলো, সেদিন থেকে রুক্মিণীর বয়স বাড়তে শুরু করলো সুখেনের বয়সের সঙ্গে। এই বলে কালিকাচরণ শ্মশানের পোড়া ছাই নিজের গায়ে মাখতে লাগলো। সারা গায়ে ছাই মাখা হলে শ্মশানের চিতার কিছু আধপোড়া কাঠ আর বাঁশ জড়ো করে তাতে আগুন দিল। আগুনের রং লাল হতেই মনে মনে মন্ত্র পড়ে সেই লাল কাপড়ে মোড়ানো বিড়ালের কাটা পা দুটো জ্বলন্ত আগুনে ফেলে দিল। সেই সঙ্গে দীর্ঘদিনের অশুভ শক্তির বাঁধন ছিন্ন হলো। সন্ধ্যের পর আমরা রাজবাড়িতে ফিরে এলাম। বিনয়বাবু বললেন, ঠাকুরমশাই, আপনার কথা মতো আয়োজন ও মূর্তি তৈরির কাজ সম্পন্ন হয়েছে। চলুন একবার দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। আমরা এগোতে লাগলাম বাগানের দিকে। বটু হ্যাঁচা খাটে পথ দেখাতে লাগলো। কাঁঠাল গাছটার কাছে আসতেই চোখে পড়ল ঠিক তার পাশে একটা লোহার ঢাকনা হাট করে খোলা, আর সেখান থেকেই শুরু হয়েছে ভূগর্ভে যাওয়ার সিঁড়ি। আমরা সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। সুড়ঙ্গের পথ বেশ চওড়া, একসাথে 3 জন নামা যায়। সিঁড়ির জায়গায় জায়গায় ভাঙা। কিছু দূর পর পর দেওয়ালে মশাল জ্বলছে। একে বেঁকে অনেকগুলো সিঁড়ি ভেঙে সমতলে এসে পড়লাম। 300 গজ হেঁটে পৌঁছালাম কারাগারে। সার দেওয়া লোহার গেট দিয়ে আটকানো ছোট ছোট ঘর। ঘরগুলো এত ছোট যে সেখানে কেউ সোজা হয়ে দাঁড়াতে পারবে না। অপরদিকে অনেকটা জায়গা বেশ ফাঁকা, সেখানেই পুজোর আয়োজন করা হয়েছে। সামনে মায়ের মূর্তি। কালিকাচরণ বলল, আমার পুজোয় বসার আগেই বাড়ির সব দরজা জানলা বন্ধ করে প্রতিটা ঘরের দরজার সামনে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন। পুজো যতক্ষণ চলবে ততক্ষণ বাড়ির সবাই এখানেই থাকবে। দেখতে দেখতে রাত গভীর হলো। কালিকাচরণ এগোতে লাগলো বাড়ির সেই পুকুরের দিকে যেখানে একদিন সুখেন পড়ে গিয়েছিল। পুকুরের জলে স্নান সেরে নতুন কাপড় পরে পুজোর জায়গায় ফিরে এলো। ঠাকুরের মূর্তির সামনে আসন করে বসে পুজো শুরু করলো। পুজো চলতে চলতে মায়ের চোখ আঁকা হলো। বাড়ির সবাই মূর্তির দিকে একভাবে তাকিয়ে আছে। কালিকাচরণ মন্ত্র পড়তে পড়তে একটা কাঁসার থালা থেকে তুলে নিল কালো বেড়ালের ছাল, আর তার মধ্যে আতপ চাল, সর্ষে, তিল, হলুদ আরও কত কি দিতে লাগলো। আর একটা কালো সুতো দিয়ে সেলাই করতে লাগলো গলা থেকে লেজ পর্যন্ত। একসময় দেখলাম অবিকল একটা বিড়ালের চেহারা নিল। এই যেন প্রাণহীন বেড়ালের মূর্তি।
মূর্তিটা একপাশে রেখে তার সামনে ডান হাতের আঙুল তুলে একভাবে নাড়তে লাগলো। দেখতে দেখতে মূর্তির শরীরে মৃদু কম্পন শুরু হলো। লেজ, হাত, পা সব কিছু নড়তে লাগলো। পরক্ষণেই মূর্তিটা একটা ডাক ছেড়ে সেখান থেকে লাফিয়ে পালিয়ে গেল। কালিকাচরণ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনারা সবাই আমার সঙ্গে আসুন। কালিকাচরণ আগে আগে চলেছে, আমরা সবাই তার পিছনে। সুড়ঙ্গের বাইরে আসতেই বুকটা কেঁপে গেল। সারা বাড়ি অন্ধকার, বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। কালিকাচরণ সবার হাতে একটা করে জবা ফুল দিয়ে বলল, এই ফুল কেউ হারাবেন না। পিছনের বাগান থেকে বাড়ির ভিতরের বারান্দায় আসতেই অন্ধকারটা যেন আরো বেড়ে গেল। প্রণয়বাবু বললেন, ঠাকুর মশাই, অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না, আলো জ্বালার ব্যবস্থা করব কি? কালিকাচরণ বলল, না। তখনই কানে এলো বারান্দার একেবারে শেষ ঘরে দরজা খোলার শব্দ। বিনয়বাবু বললেন, ঠাকুরমশাই, ওই ঘরে তালা দেওয়া ছিল, কি করে ওই ঘর খুললো? কালিকাচরণ কোনো কথা না বলে শব্দের উৎস লক্ষ্য করে অন্ধকারে হাতড়ে হাতড়ে এগোতে লাগলো। চারিধার শান্ত, শুধু একভাবে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। বাড়ির সবাই হাত ধরাধরি করে এগোতে লাগলো। দরজার সামনে পৌঁছাতেই কালিকাচরণ বলল, বিনয়বাবু, এই ঘরেই সেই পালকিটা আছে না? হ্যাঁ। এক্ষুনি আলো জ্বালার ব্যবস্থা করুন। কিছুক্ষণের মধ্যেই বটু লণ্ঠন জ্বেলে দিল। লণ্ঠনের আলোয় দেখলাম ঘরের মাঝখানে একটা বড় পালকি, তার মধ্যে আধশোয়া অবস্থায় পড়ে আছে একটি ছেলে, আর পালকির চারিপাশে একটা কালো বেড়াল গোল গোল ঘুরছে। সরলা দেবী অস্ফুট কণ্ঠে বলে উঠল, এই তো আমার ছেলে, কিন্তু ওর গায়ে ফোসকাগুলো কোথায়? এই বলে তিনি এগোতে যাচ্ছিলেন, তখনই কালিকাচরণ গম্ভীর গলায় বলল, এখানেই দাঁড়ান, যাবেন না। সরলা দেবী দাঁড়িয়ে গেলেন। কালিকাচরণ কালো বেড়ালটাকে দেখে প্রণাম করল, আর প্রণাম করতেই সেই বেড়াল অন্ধকারে ছুটে কোথায় যেন পালিয়ে গেল। কালিকাচরণ মন্ত্র পড়তে পড়তে পালকির চারিপাশে ঘুরতে লাগলো। এইভাবে 7 পাক ঘোরা হলে বাড়ির সবাইকে বলল, এবার আপনারা হাতের ফুলগুলো সুখেনের গায়ে ছুঁড়ে দিন। সবাই তাই করল। ফুল এসে সুখেনের গায়ে পড়তেই পালকিটা মট করে ভেঙে গেল। বিনয়বাবু, সুখেনকে নাটমঞ্চে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ভোরের প্রথম আলো ওর শরীরে পড়তেই ওর জ্ঞান ফিরবে। সুখেনকে নিয়ে যাওয়া হলে কালিকাচরণ একটা শাবল দিয়ে পালকির ঠিক নিচের মেঝেটা খুঁড়তে লাগলো। অল্প খুঁড়তেই লোহার শক্ত কিছুতে শাবলের ডগা ঠেকে গেল, আর সেখান থেকে উঠে এলো একটা সিন্দুক। সেই সিন্দুক খুলতেই বেরিয়ে পড়ল একটা 10 বছরের বাচ্চা মেয়ের কঙ্কাল। তার পাশে পড়ে আছে একটা সোনার আংটি। কালিকাচরণ সেটা হাতে তুলে নিয়ে বলল, ভোর হওয়ার আগে এই সৎকার করতে হবে। তার কথা মতো বাড়ির পুকুরের পাশে চিতা সাজিয়ে সৎকার করা হলো। তখন আকাশ ফর্সা হয়ে এসেছে। বটুকে সে বলল, কর্তামশাই, সুখেনের জ্ঞান ফিরেছে আর কথাও বলতে পারছে। সেদিনের পর থেকে রাজবাড়ির সমস্ত বিপদ কেটে গেল। দুপুরে বিপুল আয়োজনের সাথে খাওয়া হলে কালিকাচরণ গরুর গলায় হাত বুলিয়ে দিয়ে বলল, বিনয়বাবু, মাকে রেখে গেলাম, এর যত্ন করবেন। বিনয়বাবু 500 টাকার কতকগুলো নোট দিয়ে কালিকাচরণকে প্রণাম করল।
বাড়ির সকলের প্রণাম সারা হলে আমরা বেরিয়ে পড়লাম। শুনছিলেন অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের 10ম গল্প দুর্মুখ। গল্প পাঠে আমি বিনয়বাবু, গোপাল ও বটুকের চরিত্রে সার্থক সরকার, সরলা দেবীর চরিত্রে শুভশ্রী ঘোষ, প্রণয়বাবু ও সুভাষের চরিত্রে প্রিয়ব্রত প্রামাণিক। কভার ডিজাইন, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও নির্দেশনায় অঙ্কুশ মৈত্র। রূপকথার সমস্ত গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করুন এই ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।